ওয়েলকাম ব্যাক বন্ধুরা। গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য যে ক্লার্কশিপ এক্সামের যে পরের পর ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, সেই রকমই একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আমি আবার চলে এসেছি। পুরোনো ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, বিভিন্ন সাবজেক্টের ক্লাস তোমাদের পরপর হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা দেখছো, তোমরা আমাদের ফিডব্যাক দিচ্ছ, আমাদেরও ভালো লাগছে। কিন্তু আমরা চাই তোমরা আরো বেশি করে সেই ক্লাসগুলো দেখো, যাতে তোমাদের যেরকম কন্টেন্ট চাই, যেরকম জিনিস তোমরা আমাদের থেকে চাইছো, আমরা যাতে তোমাদের সেই সার্ভিস দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। তাই এই লক্ষ্য নিয়ে আবার চলে এসেছি। ক্লার্কশিপ এক্সামে কিছু রেলিভেন্ট কোয়েশ্চেন, যে টাইপের কোয়েশ্চেন পরীক্ষার আর মাত্র খুব কয়েকদিনই হাতে গোনা দিন বাকি, তাই এই কয়েকটা দিন তোমাদের প্রিপারেশন মোটামুটি তো তৈরি হয়ে আছে, তাই সেগুলোকে আরেকটু ভালো করে যাতে রিভাইজ করা, লাস্ট মোমেন্টে কিছু জিনিস দেখে যাওয়া, কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে না পারে, সেই টাইপের আরো কিছু কোয়েশ্চেন্স তোমাদের সামনে এনেছি, যেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। আগের দুটো ক্লাস তোমরা দেখেছো যেমন পদ্ধতিতে হয়েছে, তোমরা নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, তারপর আমি সেই কোয়েশ্চেন্সগুলোকে যেমন ভাবে সলভ করে দিই এবং সেটা থেকে কি কি তোমাদের আরো এক্সট্রা কোয়েশ্চেন্স আসতে পারে, বা কোনো টেকনিক যদি এক্সট্রা কিছু চলে আসে, সেগুলো সম্পর্কেও ডিটেল আলোচনা কিন্তু এখানে করা হবে। তাই তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে সাপোর্ট দেখাচ্ছ। তোমাদের এই সাপোর্ট নিয়ে চলো আজকের ক্লাস আমি শুরু করি। চলো প্রথম স্লাইডের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে গ্রাসরুট এডুকেশনের ডানলপ সেন্টারের ফোন নাম্বার দেয়া, তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আমার 3 নম্বর ম্যাথ সেশন আমার তরফ থেকে। চলো প্রথম কোশ্চেনের দিকে এগোচ্ছি। প্রথম কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে, তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়ো। দেখো এটা একটা অ্যাভারেজের টপিকের কোয়েশ্চেন। অ্যাভারেজ টপিকের কোয়েশ্চেন কিন্তু ক্লার্কশিপে অবশ্যই একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু থাকবেই, তাই এই কোয়েশ্চেন এরকমই সহজ সরল কোয়েশ্চেনই থাকবে, সেগুলোকে একটু ঠান্ডা মাথায় দেখো, দেখে আনসার করার চেষ্টা করো। যত তাড়াতাড়ি তোমরা আনসার করতে পারবে, কারণ পরীক্ষাটা হচ্ছে কিন্তু আমাদের খুব কম সময়, তাতে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। মেনলি ম্যাথসের 30 নাম্বার কোয়েশ্চেন্স কিন্তু থাকবে, তাই এই 30 নাম্বার থেকে যেন কোনো নাম্বারই আমাদের কাটা না যায়, ফুল মার্কস যাতে আসে, সেই চেষ্টা আমরা সবসময় করতে থাকবো। চলো তাহলে প্রথম কোয়েশ্চেন বলছে, মার্কস অফ 25 স্টুডেন্টস ইন এ ক্লাস ইন অ্যান এক্সামিনেশন ওয়াজ ক্যালকুলেটেড টু বি 90। তোমাদের জন্য দেখো এখানে বাংলাতেও দেওয়া আছে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে ইংলিশটাকে পড়ার বা ইংলিশটা করে করার, কারণ হচ্ছে যে শুধুমাত্র তো ক্লার্কশিপে তোমাদের ইংলিশ লাগছে না, ডাব্লিউবিসিএস যারা দিচ্ছ, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেইন যারা দিচ্ছ, তাদের কিন্তু ইংলিশ ভার্সন ছাড়া আর কোনো ভার্সনে কোয়েশ্চেন থাকবে না। তাই ইংলিশটা তোমরা যারা যারা এখনো রপ্ত করতে পারোনি, তারা চেষ্টা করো, কোনো চিন্তা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময় দিলে সব কাজই হয়, তাই তো? চলো তাহলে বলে দিয়েছে 25টা স্টুডেন্টের, আমাকে বলে দিয়েছে ক্যালকুলেটেড অ্যাভারেজটা 19 বলে দিয়েছে। ওকে, ভালো কথা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদের দুজনের মার্কস কি হয়েছে, ভুল ক্যালকুলেট হয়েছে। কত হয়েছে দেখো, একজনের 18 হয়েছে আর একজনের 19 অলরেডি সে ক্যালকুলেট করেছে, কিন্তু নেবার কথা কত ছিল, 14, আর এখানে ছিল হচ্ছে 15। তার মানে 14 এবং 15 কেউ কেউ পেয়েছে, তাদের মার্কসটা অ্যাড করার বদলে করেছে কত, 18, আর আরেকজনের 15-র বদলে করেছে 19। তাহলে একটা জিনিস তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে কোয়েশ্চেনটা থেকে, যে দেখো করেছে কত 18, আর হবার কথা কত ছিল 14, তার মানে এখানে 4 নম্বর বেশি সে অ্যাড করে নিয়েছে। ক্লিয়ার? সেম ভাবে 19 সে কাউন্ট করেছে, করা উচিত ছিল কত 15, তার মানে এখানেও একটা +4 কি করেছে, সে কাউন্ট বেশি করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সে টোটাল 4 + 4 8 মার্কস বেশি কাউন্ট করেছে। এবার আমাদের অ্যাকচুয়ালি জানতে চাইছে কোয়েশ্চেনটায় যে ফাইন্ড দ্য নিউ অ্যাকচুয়াল অ্যাভারেজ মার্কস অফ দ্য ক্লাস। তার মানে সে ভুল কাউন্ট করে অ্যাভারেজ বার করেছে হচ্ছে 19, রাইট?
ভুল কাউন্ট করে সে অ্যাভারেজ বার করেছে হচ্ছে 19, তাহলে যদি ঠিক কাউন্ট করতো অর্থাৎ যদি 14 এবং 15 নিয়ে কাউন্ট করতো তাহলে তার অ্যাভারেজ মার্কস কি হতো। এবার একটা জিনিস দেখো, অনেকে কিভাবে করে, অনেকে এটাকে দুটোকে গুণ করে টোটাল মার্কস বের করা, সেখান থেকে দুটোকে বাদ দিয়ে করা, আমরা এই জটিলতায় যাব না। আমরা কি দেখলাম যে টোটাল 8 মার্কস সে কি করেছে, 8 মার্কস সে বেশি ক্যালকুলেট করেছে। এবার ভাবো এই যে 8 মার্কস বেশি ক্যালকুলেট করেছে, এটা 25 জন স্টুডেন্টের যখন অ্যাভারেজ বার করা হয়েছে, এই 8 মার্কস 25 জন স্টুডেন্টের অ্যাভারেজেই বেশি করে রিফ্লেক্ট হয়েছে। অর্থাৎ কি এই 8 মার্কস হচ্ছে টোটাল বেড়েছে, তাহলে সেটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 8 মার্কসকে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে বুঝতে পারবো এই 8 মার্কসের জন্যে তাদের অ্যাভারেজে কতটা বেশি ইনক্রিজ হয়েছে, রাইট? তাহলে 8 দিয়ে যদি ভাগ করা যায় কত হবে, 0 পয়েন্ট, এখানে একটা 3 আসছে, এখানে একটা 2 আসছে, তার মানে দেখো এই যে 0.32 মার্কসটা ক্যালকুলেট কি হয়েছে, অতিরিক্ত হয়েছে। তাই আমাদের করতে হবে কি, যেটা অ্যাকচুয়াল অ্যাভারেজ যখন আমরা বের করব, তখন এই অ্যাকচুয়াল অ্যাভারেজে এই 0.32 মার্কসটা কি করতে হবে, প্লাস না মাইনাস, কি মনে হচ্ছে মাইনাস। কেন, এখানে একটা জিনিস ভালো করে দেখো, অপশানে কিন্তু আমার কাছে 19.32ও দেওয়া, আবার কিন্তু 18.68ও দেওয়া। তাই তোমরা যারা 3-2 অব্দি 12 করে নেবে তাদের কাছেও কিন্তু একটা কনফিউশনের জায়গা থেকে যেতে পারে যে আমরা এইটা নেবো নাকি এইটা নেবো। ক্লিয়ার? তাহলে সেই জায়গাটা ক্লিয়ার করে নাও ভালো করে। অলরেডি আমরা বেশি নিয়ে ফেলেছি, অ্যাকচুয়াল মার্কসের থেকে যেটা মার্কস টেকেন করা হয়েছে সেটা অলরেডি বেশি নেওয়া হয়েছে। তাই আমাদের অ্যাকচুয়াল মার্কস যখন আমরা কাউন্ট করব কি হবে, 19 আমাদের অ্যাভারেজ ছিল, সেখান থেকে কি হবে এই যে 0.32 এটাকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমাদের কত পড়ে থাকছে 18.68। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার ফাইনাল আনসার। তাহলে অপশন সি যারা যারা অ্যান্সার করেছো, আশা করছি আমি অঙ্কটাকে একটু বেশি সময় নিয়ে ইলাবোরেট করে তোমাদের বোঝালাম। তো ঠিক আছে, যারা নতুন করছো বা যাদের এখনো সেরম সড়গড় হয়নি প্রিপারেশন, তারা আশা করি বুঝতে পেরেছো। যারা করতে পেরেছো তাদের কনগ্রাচুলেশনস। তারা সেকেন্ড অঙ্কের জন্য নিজেকে প্রিপেয়ার করো, কারণ সেকেন্ড অঙ্ক তোমাদের সামনে আসতে চলেছে। চলো আমরা পরের স্লাইডের দিকে এগিয়ে যাই। পরের স্লাইড তোমাদের সামনে চলে এসছে। দেখো, এ হর্স was sold for rupees 60,000 at a profit of rupees 20%। তার মানে কি বলে দিয়েছে পরিষ্কার যে একটি ঘোড়াকে কি করা হয়েছে, 60,000 টাকায় বিক্রি করা হয়েছে, কিন্তু বিক্রি করে তার কি হয়েছে 20% প্রফিট হয়েছে। ভালো কথা। এবার বলেছে কোন প্রাইসে সেটাকে যদি বিক্রি করা হতো, কোন প্রাইসে বিক্রি করলে তার 30% প্রফিট হবে। তার মানে 20% প্রফিট অলরেডি তুমি দেখতে পাচ্ছ 60,000 টাকায় বিক্রি করে হয়েছে, কিন্তু এখানে কোয়েশ্চেনটায় কোথাও আমার কস্ট প্রাইস বলা নেই। তাহলে সবার আগে আমার টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আগে কস্ট প্রাইসকে খুঁজে বার করাটা আমাদের দরকার। এবার কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করছি আমরা, অঙ্কটাকে দেখো আমাদের ফার্স্টে কি পয়েন্ট বলে দিয়েছে যে 60,000 তার সোল্ড প্রাইস বলে দিয়েছে। 60,000 যদি সেলিং প্রাইস হয়, এবার তুমি ভালো করে ভেবে দেখো 60,000 সেলিং প্রাইস, 20% প্রফিট, মানে যদি 100 টাকা আমার কস্ট প্রাইস হতো, যদি হতো তাহলে আমার প্রফিট হয়েছে 20 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হয়েছে, সেলিং প্রাইস হয়েছে হচ্ছে 100 সাথে 20 যোগ করে 120 টাকা। তার মানে 120 টাকা হচ্ছে সেলিং প্রাইস, কস্ট প্রাইস তখন কি, কস্ট প্রাইস তখন 100। তার মানে 60,000 টাকার রেসপেক্টে যদি আমি কস্ট প্রাইসটা খুঁজতে যাই, তাহলে আমি কি করব, সেটাকে 100/120 করে দেবো। কারণ তোমার অবশ্যই তো প্রফিটে বিক্রি করেছো, মানে কস্ট প্রাইস তো তোমার বিক্রি মূল্যের চেয়ে কমই হবে, তাই 100 ওপরে গেল 120 নিচে গেল। ঠিক আছে, এটা ঐকিক নিয়মে ফেলেও অনেকে করতে পারতে যে 120 টাকা যখন কস্ট সেলিং প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে তখন 100 টাকা, 1 টাকা 100/120 এরকম ভাবেও করতে পারতে। তা আমরা ডাইরেক্টলি এই জায়গাটাকে অ্যাপ্রোচ করলাম। এবার দেখো তোমাকে বলেছে 30% প্রফিট তোমায় করতে হবে। তাহলে 30% প্রফিট করা মানে কি, তোমার সেলিং প্রাইসটা তখন কোথায় চলে যাচ্ছে, 100-র সাথে তুমি 30 যোগ করছো, মানে 130 এখন তোমার সেলিং প্রাইস, কস্ট প্রাইস তখন কত
100 টাকা যদি আমি কস্ট প্রাইস ধরি, সেলিং প্রাইস তখন 130, তাই এখানটাকে কি করব 130/100 করে দিলাম, 130/100। তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হয়ে যাচ্ছে আমার কিসের ভ্যালু, এই ভ্যালুটাই আমি ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি যে কত টাকায় বিক্রি করলে তোমার 30% লাভ হবে। তাহলে এখানে কাটাকুটিটা করে দেখো, কাটাকুটি করলে 120কে এটা 5 দিয়ে মানে 500, 500কে ওটা এখানে 100 100 কেটে যাচ্ছে, 13 5 হচ্ছে 65, আর পাশে 3টে শূন্য তোমার বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 65,000, খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। আশা করি তোমরা অনেকেই পেরেছো। তোমরা কমেন্ট বক্সে কিন্তু উত্তরগুলো জানাতে ভুলো না, ঠিক আছে? তাহলে 65,000 টাকা তোমার হচ্ছে উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, এই টাইপেরই খুব সোজা অঙ্ক তোমরা কিন্তু এখন পরীক্ষার আগে খুব বেশি শক্ত অঙ্ক করে যাওয়ার প্রয়োজন এক্ষুনি নেই, কারণ তোমাদেরকে খুব বেসিক থেকেই কিন্তু কোয়েশ্চেন দেয়া হবে। তোমাদের বেস কতটা স্ট্রং বা তোমরা সিম্পল অঙ্ককে কত সহজে এবং কত তাড়াতাড়ি অ্যাপ্রোচ করতে পারছো, এটাই কিন্তু এই পরীক্ষাতে দেখা হবে। খুব শক্ত অঙ্ক কিন্তু দেয়া হবে না। তো তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে চালাতে থাকো, যারা পারছো তারা কিন্তু বেশ ভালো তাদের প্রিপারেশন চলছে, কিপ ইট আপ। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্ক তোমার সামনে, মৃগাঙ্ক হ্যাজ সার্টেন অ্যাভারেজ। দেখো অ্যাভারেজের একটা অঙ্ক অলরেডি আমরা দেখে নিয়েছি, সেকেন্ড অঙ্কটাও আমরা করলাম, থার্ড অঙ্ক আবার অ্যাভারেজের টপিকে আমরা ফিরে এসেছি। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমরা বহুবার দেখেছো। শুধুমাত্র যে এই ক্লাসের অঙ্কগুলো তোমার ক্লার্কশিপেই লাগবে তা নয়, তোমার কিন্তু মিসলেনিয়াস, তোমার কিন্তু বাকি যে টাইপের এসএসসির পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল সিএইচএসএল সব রকম এক্সামে কিন্তু এই টাইপের অঙ্ক আসছে, এবং তোমাদের এই টাইপের অঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব, দেখো আমি এখানে বোঝানোর জন্য খাতা পেন ইউজ করছি, তোমরাও ইউজ করবে, কিন্তু যত কম ইউজ করে যত কুইক করা যায় এটাই কিন্তু টার্গেট হওয়া উচিত। চলো তোমরা উত্তর কিন্তু দিতে থাকো। চলো দেখো এই অঙ্কটা যারা করছো তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু ভালো করে উত্তর করার আগে একটু খেয়াল করো যে চেয়েছেটা কি, কারণ তোমরা যদি তাড়াহুড়োয় উত্তর করতে যাও তাহলে কিন্তু ভুল হওয়ার মতো স্কোপ এই অঙ্কের যথেষ্ট আছে। তাই তোমরা তোমরা কেয়ারফুলি কিন্তু অঙ্কের উত্তরটা ফাইনালি করো। চলো দেখা যাক এবার তোমরা কি করো, তোমাদের উপর ছাড়লাম, আমরা ততক্ষণ অঙ্কটাকে করতে শুরু করি। Mriganko has certain average of runs for 11 innings. If he scores 90 runs in the 12 innings, তাহলে 11টা ইনিংসে মৃগাঙ্কর কিছু একটা অ্যাভারেজ আছে, সেটা অঙ্কে বলে দেয়নি, কিন্তু 12 নম্বর ইনিংসে সে যখন 90 রানস করছে তখন কি হচ্ছে যে তার টোটাল অ্যাভারেজ ইনক্রিজ হচ্ছে কত 5 করে। ঠিক আছে, তার মানে 11টা ইনিংসের অ্যাভারেজ আমি জানি না, কিন্তু 12 যেটা 12th ইনিংস সেটাতে সে স্কোর করেছে কত, স্কোর করেছে 90। এই 90 স্কোর করার জন্যে তার কি হয়েছে অ্যাভারেজ মার্কসটা 5 করে বেড়েছে। তাহলে অ্যাভারেজ মার্কস যদি 5 করে বাড়ে তাহলে 12টা ইনিংসে তার টোটাল মার্কস না টোটাল রান, সরি টোটাল রানটা কতটা বাড়লো, টোটাল রানটা তোমার বাড়লো কত 60 রান। তার মানে প্রত্যেক ইনিংসে যদি 5 করে অ্যাভারেজ বাড়াতে হয় তাহলে তোমার টোটাল কি 60 রান তো ওতেই চলে গেল যে তোমার অ্যাভারেজ বাড়াতে। তাহলে তার অরিজিনাল অ্যাভারেজটা কি ছিল, যেটা 11 নম্বর ইনিংসে, তাহলে 90 থেকে যদি আমি 60টাকে বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমি কি পেয়ে যাব, সেটা আমি পেয়ে যাব 11টা ইনিংসের শেষে তার অ্যাভারেজ। এটা কিন্তু খুব ভাইটাল এই জায়গাটা, যে এই যে 30 পেলাম, এই 30টা পেলামটা কি, পেলাম হচ্ছে 11টা ইনিংসের শেষে তার অ্যাভারেজ রান। কিন্তু উত্তর কি আমার এটা চেয়েছে, না উত্তর এটা চাইনি, তোমায় চেয়েছে কি হিজ অ্যাভারেজ রান আফটার 12 ইনিংস। ঠিক আছে, ভালো করে দেখো, এটা যেটা পেয়েছো কি পেলে, সেটা হচ্ছে 11th ইনিংস যদি হতো, 11th ইনিংসের পরে তার অ্যাভারেজটা তুমি এখানে পেয়েছো, তাহলে 12th ইনিংস এর পরে কি হয়েছে, তার অ্যাভারেজ তো 5 রান করে বেড়ে গেছে। তার মানে 30 রান ছিল 11 ইনিংসের পরে, তাহলে 12th ইনিংসের পরে অ্যাভারেজ কি হবে, তার মানে 30 আগে ছিল, আরো 5 অ্যাড হয়ে গেল
এখন নতুন অ্যাভারেজ তার চলে এলো কত 35। তো যারা অপশন বি করেছো তারা কিন্তু কারেক্ট করেছো। দেখো অপশানে কিন্তু অপশন এ 30 দেয়া ছিল, তাই তুমি পরীক্ষার হলে তাড়াহুড়োর চক্করে যদি তুমি 30 অ্যান্সার করে চলে আসো সেটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তাই এই ছোট ছোট ট্রিকগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকের যে কোয়েশ্চেন্স আছে আমি তোমাদের দেখাতে থাকবো, বেশ কিছু কোয়েশ্চেন্স এমন আছে যেগুলো দেখতে খুবই সোজা, কিন্তু তুমি যেই কোয়েশ্চেনটা তাড়াহুড়ো করে অ্যাপ্রোচ করতে যাবে তোমায় সেটা ভুল করাবে। তুমি দেখতে থাকো, পরের অঙ্কের দিকে আমরা এগোচ্ছি। তো এরম অঙ্ক কিন্তু এখানে প্রচুর তুমি পাবে। আমাদের টার্গেটও হচ্ছে এটাই যে তোমাদের যে জায়গাগুলো ভুল হতে পারে সেই জায়গাগুলো তোমাদেরকে কেয়ারফুল করা, যাতে সেই ভুলটা পরীক্ষার খাতায় না হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক আমি যতগুলো ইউটিউব ক্লাস তোমাদের কাছে এনেছি প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করেছি যে ট্রেনের অঙ্ক যাতে তোমাদের কিছু করানো যায়, কারণ ট্রেনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই থাকছে। চলো তাহলে টু ট্রেনস পি অ্যান্ড কিউ লেন্থস 320 মিটার অ্যান্ড 540 মিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, তার মানে এখানে কি আছে, দুটো ট্রেনের লেন্থ তোমাকে বলে দিয়েছে কত, 320 মিটার এবং 540 মিটার। ভালো কথা। এবং আরেকটা কন্ডিশন এখানে বলেছে, দে আর রানিং ইন দ্য সেম ডিরেকশন। দে আর রানিং কি, ইন দ্য সেম ডিরেকশন। ঠিক আছে, এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। দে আর রানিং ইন দ্য সেম ডিরেকশন, তাহলে সেম ডিরেকশনে দুজন ছুটছে, রাইট? তার মানে একটা ট্রেন এরম ভাবে ছুটছে, আরেকটা ট্রেনও সেম ডিরেকশনেই কিন্তু যাচ্ছে। এবার দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে দুজনের স্পিড কিন্তু আলাদা। প্রথম ট্রেনের স্পিড কত, 108 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় ট্রেনের স্পিড কত, 144 কিলোমিটার পার আওয়ার। তোমাদের উত্তর যারা যারা করছো অঙ্ক তারা কিন্তু অলরেডি করতে থাকো, তারা যদি না পারো তারা একটু চেষ্টা করো, তারপর যদি তোমাদের আটকায় তোমরা সলিউশনটা দেখো। অ্যাপ্রোচ এটাই হওয়া উচিত। ঠিক আছে, আগে থেকে নিজেরা চেষ্টা করো, একদম না পারলে তবেই কিন্তু এটা দেখো, দরকার হলে ভিডিও পজ করে সেই জায়গাটায় তোমরা কিন্তু ক্লাসটাকে দেখো। ওকে, চলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে 108 কিলোমিটার পার আওয়ার এখানে হচ্ছে তোমার প্রথম ট্রেনের স্পিড, এবং দ্বিতীয় ট্রেনের স্পিড কত বলেছে, 144 কিলোমিটার পার আওয়ার। আমরা আগের দিন রিলেটিভ স্পিডের একটা কনসেপ্ট শিখেছিলাম। রিলেটিভ স্পিড মানে কি, যে যখন দুটো জিনিসের কম্পেয়ার করা হয় একটা আরেকটার থেকে কতটা জোরে, একটা একটা সাপেক্ষে কতটা জোরে বা আসতে যাচ্ছে, সেটাই হচ্ছে রিলেটিভ স্পিড। আমরা একটা জিনিস দেখেছিলাম যে যখন দুটো ট্রেন একে অপরের দিকে অর্থাৎ অপোজিট দিকে যাচ্ছে, দুজন দুজনের অপোজিট দিকে যখন আসছে তখন কি হয়, রিলেটিভ স্পিডে দুটো ট্রেনের অ্যাড হয়ে যায়। কিন্তু যখন দুটো ট্রেন একই ডিরেকশনে যাচ্ছে, দুটোই একই ডিরেকশনে যাচ্ছে, তখন কি হবে, দুজনের স্পিডে কার স্পিড কার থেকে কতটা বেশি সেটার উপর আমরা বেশি রিলেটিভ স্পিড ডিপেন্ড করছে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 144 থেকে 108 যদি তুমি বাদ দাও সেটা হয়ে যাচ্ছে তোমার রিলেটিভ স্পিড, অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 36 কিলোমিটার পার আওয়ার এটা তোমার হচ্ছে রিলেটিভ স্পিড পেলাম। এবার দেখো আমার যে কোয়েশ্চেনটা আছে সেখানে অলরেডি এখানে কি আছে, 540 এবং আরেকটা ভ্যালু দেওয়া আছে কত, 320। 540 এবং 320 এই দুটো ভ্যালু দেওয়া আছে। এই দুটো ভ্যালুর ইউনিট কি, মিটার। তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে এটাকে করতে গেলে কি করতে হয়, এটাকে আমরা শিখেছিলাম 5/18 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 18কে 2 দিয়ে গুণ, 5 × 2, তাহলে কি পেলাম, 10 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইউনিটটা লিখছি যাতে সেটা না গুলিয়ে যায়। ঠিক আছে, ইউনিট কনভার্ট করা কিন্তু খুব দরকারি। চলো এবার বলছে 10 মিটার পার সেকেন্ড, এটা কি পেলাম, এটা রিলেটিভ স্পিড পেলাম। এবার দুটো ট্রেন একে অপরকে যদি পুরোপুরি অতিক্রম করতে চায়, বলছে কি টু ক্রস ইচ আদার কমপ্লিটলি,
তাহলে দুটো ট্রেন যদি একে অপরকে কমপ্লিটলি ক্রস করতে চায়, তার মানে 320 এবং 540 এই দুটো ডিস্টেন্সকেই কভার করতে হবে। তার মানে টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে কত, 320 সাথে 540 আমরা অ্যাড করব, সেই ডিস্টেন্সটাকেই তোমায় কভার করতে হবে। তাহলে সেই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা পাচ্ছে হচ্ছে 4 আর 2 6, 5 আর 3 8, তাহলে 860 মিটার। এই 860 মিটার তোমাকে অতিক্রম করতে হবে কতক্ষণে না 10 মিটার পার সেকেন্ড স্পিডে। তাহলে ডিস্টেন্স কি হচ্ছে, ডিস্টেন্স তুমি পেয়ে গেছো। ডিস্টেন্সকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করে দাও, সরি ডিস্টেন্সকে যদি তুমি স্পিড দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ কি, টাইম পেয়ে যাচ্ছ। তার কারণ আমাদের ফর্মুলা যেটা বেসিক ফর্মুলা কি, সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইনটু টাইম। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। সেখান থেকে যখন আমি টাইম বার করতে চাচ্ছি কি করব, জাস্ট এস দিয়ে ভাগ করে দেবো ডিস্টেন্সকে। তাহলে টাইম এখানে বার করা আমার লক্ষ্য। ডিস্টেন্স কত বলে দিয়েছে, ডিস্টেন্স 860 বলেছে। স্পিড কত, 10 মিটার পার সেকেন্ড, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 86 সেকেন্ড পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমার যেটা ফাইনাল অ্যান্সারটা দাঁড়ালো 86 সেকেন্ড। দেখো অপশন এ তে তোমাদের অলরেডি আছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটাই বিভিন্নভাবে হতে পারে। এখানে কোশ্চেনটা কি দিয়েছে, সেম ডিরেকশন দিয়েছে, কিন্তু কোশ্চেনটা তোমায় পরীক্ষার হলে অপোজিট ডিরেকশন দিতে পারতো। তাহলে অপোজিট ডিরেকশন যদি দিত, তখন কিন্তু রিলেটিভ স্পিড আমরা এখানে যেটা মাইনাস করেছি, সেখানে কিন্তু রিলেটিভ স্পিডটা আমরা মাইনাস করতাম না, সেখানে রিলেটিভ স্পিড কি করতাম, প্লাস করতে হতো আমাদের, ঠিক আছে। তাহলে একই অঙ্ক, দেখো একই অঙ্ক দুটো টাইপে হয়ে গেল। কিরকম, একটা সেম ডিরেকশন, একটা হচ্ছে অপোজিট ডিরেকশন। আগে যে ইউটিউব ক্লাস আমাদের নেওয়া হয়েছে, আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমরা যদি দেখে থাকো, তাহলে দেখবে যে এই ট্রেনের ওপর আমি আরো দুটো ডিফারেন্ট কনসেপ্টের অঙ্ক করিয়েছিলাম। একটাই ট্রেন কি করছে, একটা পোস্টকে অতিক্রম করছে, আরেকটা ক্ষেত্রে ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তা আজকে সেই টাইপেরই অ্যাপ্রোচে 3 নম্বর টাইপ আমি তোমাদের দেখালাম। আশা করি এই টাইপের অঙ্ক তোমরা পরিষ্কার ক্লিয়ার করতে পেরেছি। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের টোটাল 4টে অঙ্ক কমপ্লিট হলো। 5 নম্বর অঙ্ক তোমাদের সামনে। দেখো এই অঙ্কটা তোমরা সবাই চেষ্টা করো, খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল, কিন্তু অঙ্কটার মধ্যে কোনো রকম কোনো সংখ্যা নেই, কোনো এজ বলা নেই, কিচ্ছু বলা নেই, কিন্তু অঙ্কটা খুব সিম্পল। একটু কনসেপ্ট ইউজ করো, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে। আবারও বলছি, এই অঙ্কটা খুব সিম্পল অঙ্ক, তোমরা খুব সহজে ভালো করে অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করো, তাহলেই অঙ্কটা করা যাবে। চলো আমি তোমাদের হেল্প করি একটু। বলেছে করিম হ্যাজ আ ব্রাদার হু ইজ হাফ অফ হিজ এজ। ভালো কথা। when age of Karim doubles, what will be the ratio of his age to his brother? কোয়েশ্চেনটা বোঝা গেল? কোয়েশ্চেনটার মধ্যে যদি ফার্স্ট ক্লুটাকে আমরা ধরতে চেষ্টা করি, ফার্স্ট ক্লুটা এটাই বলেছে যে করিম কি হচ্ছে, তার করিম হ্যাজ এ ব্রাদার হু ইজ হাফ অফ হিজ এজ। দেখো যখনই এরম টাইপের কিছু কোয়েশ্চেন্স থাকবে যেখানে আমাকে জাস্ট একটা ডেটা বলা থাকবে, একটা জাস্ট ক্লু বলা আছে, সেই ক্লুকে দিয়ে তো তুমি অঙ্ক করতে পারবে না। তাই তুমি জাস্ট একটা করিমের এজ ধরে নাও, ধরে নাও করিমের এজ 2 বছর, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে তার ব্রাদার, যেটা করিমের ব্রাদারের এজ, সেটা কত হয়ে যাবে, করিমসের ব্রাদারের এজ হয়ে যাবে কত, 2 এর হাফ, মানে হচ্ছে 1 বছর। তাহলে করিমের এজ কত, 2 বছর, করিমের ভাইয়ের এজ কত, 1 বছর। এবার অঙ্কটাকে ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। when age of Karim doubles, দেখো এজ অফ করিম ডাবলস, কোনো জিনিস ডাবল হওয়া মানে সেটা দ্বিগুণ হওয়া, খুব সোজা কথা। দেখো এখানে করিমের এজকে যদি ডাবল করি মানে কত হচ্ছে, করিমের এজ কত হয়ে যাচ্ছে, 4। আচ্ছা তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার বয়স ছিল আজকে 2, তোমার বয়সটা কালকে কি 4 হয়ে যাবে? যাবে না নিশ্চয়ই। তোমার বয়সটা যখন ডাবল হচ্ছে, হতে পারতো করিমের বয়স 3, তাহলে করিমের বয়স যদি ডাবল হতো মানে যবে 6 হতো, সেটা নিশ্চয়ই ঠিক ততগুলো বছরই লাগবে। মানে
করিমের বয়স এখন হচ্ছে 2, তার মানে এটা ডাবল হতে ওর আরো 2 বছর লাগবে, রাইট? তার মানে এখানে জিনিসটা কি হচ্ছে যে করিমের বয়স যদি 10 হতো, তাহলে 10-এর ডাবল মানে 20 হতে ওর আরো 10 বছরই লাগতো। ক্লিয়ার করতে পারলাম আশা করি? তার মানে যখন করিমের বয়স 2, সেটা ডাবল হতে ওর 2 বছর সময় লেগেছে, তাহলে ওই 2 বছর কি হবে, করিমের ভাইয়ের এজটাও বাড়বে। তাহলে করিমের ভাইয়ের এজ ওই 2 বছর বাদে কত হবে, 3 বছর হয়ে যাবে। কারণ করিমের ভাইয়ের এজ তো 1 বছর ছিল যখন করিমের এজ 2 বছর ছিল, তাহলে ঠিক 2 বছর পরে যখন করিমের এজ ডবল হলো, অর্থাৎ 4 বছর হলো, ঠিক 2 বছর পরে করিমের ভাইয়ের এজ কি হবে, আরো 2 তার সাথে যোগ হবে। তাহলে 1 ছিল, হয়ে গেল কত, 3। তাহলে এবার দেখো কোয়েশ্চেনটায় চেয়েছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ হিজ এজ অ্যান্ড হিজ ব্রাদার্স এজ। তাহলে করিমের এজের রেসপেক্টে চেয়েছে কি, করিমের ভাইয়ের দুজনের রেশিও চেয়েছে। তাহলে দুজনের এজের রেশিও কত হলো, 4:3। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক। আশা করি তোমরা যখন পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক আসবে, তোমাদেরকে এত ক্যালকুলেশন করতেও লাগবে না, খুব বেসিক দেখে অঙ্কটা করা যাবে। কিন্তু জাস্ট একটা ছোট্ট ট্রিক, কি ট্রিকটা, যে এখানে এই ডাবল কথাটা তুমি এখানে ডাবল করছো মানে এখানেও কিন্তু 2 দিয়ে গুণ হবে না। এখানে ডাবল করছো মানে যতগুলো বছর তোমার সময় লাগাচ্ছ, ঠিক ততগুলো বছরই কিন্তু ভাইয়ের বছরের সাথে অ্যাড হবে। এটাই ছিল অঙ্কটার ট্রিক। ঠিক আছে, তো তোমরা আশা করি অনেকেই করতে পেরেছো। তোমরা চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। 5টা অঙ্ক আমাদের এখানে হয়ে গেছে। আমাদের 6 নম্বর অঙ্কের দিকে যাওয়ার আগে দেখো এখানে তোমাদের গ্রাসরুট এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। এখানে তোমরা স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এই চ্যানেলে যত ধরনের আমাদের ক্লাস হবে বা আপকামিং ক্লাস বা যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই তোমরা এই ক্লাসটা, এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডের দিকে এগিয়ে যাই। পরের স্লাইড 6 নম্বর স্লাইড। 6 নম্বর স্লাইডের যে 6 নম্বর ম্যাথসটা, এই ম্যাথসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমি আগে থেকে ঠিক ভুল কিচ্ছু বলবো না, তোমরা তোমাদের মতো করে উত্তর বার করো, আমিও লাস্টে উত্তর বের করে তোমাদের ফাইনাল রেসপন্সটা দেখতে চাই। কিন্তু এটা মনে রাখবে যে এই অঙ্কটা যদি তুমি একটু না বুঝে বা তাড়াহুড়ো করে করতে যাও, পরীক্ষার হলে কিন্তু ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাই কেয়ারফুলি করো, এটুকুই আমার হিন্টস। ঠিক আছে, চলো। বলছে ইন হাউ মেনি লিস্ট নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স, ইন হাউ মেনি লিস্ট নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স a sum of money becomes, পেনটা চেঞ্জ করে নি, a sum of money becomes more than 4 times of itself at the rate of 50% per annum on simple interest। তাহলে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক খুব সোজা অঙ্ক। দেখো এই অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু তোমাকে এটা বলা নেই যে তার প্রিন্সিপাল ভ্যালুটা কি আছে, তার প্রিন্সিপাল ভ্যালু কিন্তু বলা নেই। তাই প্রিন্সিপাল ভ্যালু যদি না বলা থাকে, আমরা সব সময় প্রিন্সিপাল ভ্যালুকে কি ধরে নেবো, যে 100 টাকা আমাদের প্রিন্সিপাল ভ্যালু। ভালো কথা, 100 টাকা কেন ধরবো, কারণ আমাদের পার্সেন্টেজ করতে সুবিধা। চলো এবার বলেছে কত টাইমস হয়ে যাবে, 4 টাইমস হয়ে যাবে, তাই তো? তাহলে 4 টাইমস হয়ে যাওয়া মানে কি, অ্যামাউন্টটা 4 টাইমস মানে 100 টাকা 4 গুণ, মানে টাকাটা কোথায় চলে গেল, 400 টাকা। তাহলে এটা কি পেয়েছো, এটা অ্যামাউন্ট পেয়েছো। এটা কি পেয়েছো, এটা প্রিন্সিপাল পেয়েছো। তাহলে অ্যামাউন্ট থেকে যদি তুমি প্রিন্সিপালকে বাদ দাও, তাহলেই তো তুমি কি পেয়ে যাবে, ইন্টারেস্ট পেয়ে যাবে। তাহলে ইন্টারেস্টের বা সুদ, সেটার ভ্যালুটা কি পাচ্ছ, 400 টাকা অ্যামাউন্ট, সেখান থেকে 100 টাকা বাদ দিচ্ছ, পেয়ে যাচ্ছ হচ্ছে 300 টাকা। তাহলে এই 300 টাকাই হচ্ছে তোমার ইন্টারেস্ট। এবার তোমায় কত পার্সেন্ট বলেছে, 50% তার রেট অফ ইন্টারেস্ট। তাহলে 50% রেট মানে 100 টাকা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, তার 50% রেট মানে বছরে 50 টাকা করে পাচ্ছে। এটা আশা করি ক্লিয়ার। 50% রেট অফ ইন্টারেস্ট মানে কি, 100 টাকার 1 বছরের সুদ 50 টাকা।
তার মানে 100 টাকা যদি সে রেখে থাকে তাহলে সে 50 টাকা সুদ হিসাবে বছরের শেষে পাচ্ছে। এবার দেখো কোয়েশ্চেনটার মধ্যে সুদ কত টাকা তুমি পেয়েছো, কত টাকা পেয়েছো, 300 টাকা পেয়েছো। তাহলে 300 টাকা তোমার টোটাল সুদ, 1 বছরে পাচ্ছ কত টাকা, 1 বছরে পাচ্ছ 50 টাকা। তাহলে 300 টাকা সুদ পেতে তোমার কত বছর সময় লাগবে, 300 ডিভাইডেড বাই 50 করে দাও, দেখো উত্তর চলে আসছে কত, 6। ঠিক আছে, তাহলে অপশন কি হলো, অপশন চলে এলো অপশন সি, তাই তো, অপশন সি 6 অ্যান্সার, তাই তোমাদের এসছে আশা করি। কিন্তু ঘটনা হচ্ছে আমি অঙ্কের প্রথমেই বলেছিলাম যে এখানে একটা ছোট্ট ট্রিক আছে। কোয়েশ্চেনটার মধ্যে দেখো আমরা তো নর্মাল অঙ্কের মতো এটাকে 4 টাইমস ধরে করে নিলাম, কিন্তু খুব ভালো করে যদি খেয়াল করো এখানে একটা কথা আছে মোর দেন 4 টাইমস। মোর দেন 4 টাইমস মানে কি, মানে হচ্ছে যে তোমার শুধু টাকাটা 4 গুণ হলেই হবে না, 4 গুণের থেকে বেশি হতে হবে। এবার আরেকটা শব্দ আছে, শব্দটা হচ্ছে কি, কমপ্লিট ইয়ার। তুমি বলবে যে স্যার দেখুন আপনি 6 বছরে যেটা বার করলেন, 6 বছরে কি বার করলেন, 6 বছরে আপনার অ্যামাউন্টটা 400 টাকা হলো, তার মানে কি 6 বছর বাদে আমার 4 গুণের সমান হলো, কিন্তু মোর কি হলো, মোর তো হয়নি। তাহলে মোর বার করতে গেলে কি আরো আমার একদিন হলেও বেশি সময় লাগবে, তাই একদিন হলেও যদি বেশি সময় লাগে আমায় এখানে বলেছে কিন্তু কমপ্লিট ইয়ার। তাহলে কমপ্লিট ইয়ার বলতে কি বোঝাবো, আমরা 6 এর ঠিক পরের অপশন নেবো, সেটা কি এখানে 7। তাহলে তোমার আলটিমেট অ্যান্সারটা কি হলো, আলটিমেট অ্যান্সার কিন্তু 6 নয়, আলটিমেট অ্যান্সার হলো কিন্তু 7 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে, খুব সোজা অঙ্ক। আশা করি অনেকে তাড়াহুড়োর মাথায় যে ভুলটা করছিলে সেই ভুলটা কারেকশন করতে পারলে। এইরকমই কিন্তু ছোট্ট একটা দুটো শব্দের মাধ্যমে কিন্তু অঙ্ক পাল্টে দেওয়া যায়, তাই এই অঙ্ক তোমরা কেয়ারফুলি করবে। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে আমরা এগোই। পরের অঙ্ক 7 নম্বর অঙ্কের দিকে গেলাম। 7 নম্বর অঙ্ক বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 2600 বি মাল্টিপ্লাইড টু মেক ইট আ পারফেক্ট কিউব। খুব সোজা অঙ্ক, এটা দেখে অ্যান্সার করা যায়, কিন্তু দেখে অ্যান্সার করার আগে তোমাদের আগে কনফিডেন্ট হতে হবে যে সত্যি দেখে অ্যান্সার করতে গেলে কি জায়গার উপর নজর করব, তবে গিয়ে অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। দেখো বেসিক্যালি যখন আমাদের এরম টাইপের কোনো অঙ্ক থাকে তার বেসিক রুলসটা কি, বেসিক রুলস নয়, আমরা যেভাবে অ্যাপ্রোচ করে থাকি এই টাইপের অঙ্ক সেগুলো কি হয় যে আমরা 21600-কে চেষ্টা করি ফ্যাক্টর করতে থাকার। তাই এইভাবে পরপর পরপর ফ্যাক্টরে তুমি ভেঙে নিলে, এবার ফ্যাক্টরে ভেঙে নেওয়ার পর যখন তিনটে তিনটে করে পেয়ার থাকবে, তিনটে তিনটে করে পেয়ার থাকলে আমরা ধরে নিই যে সেটা একটা কিউব। মানে ধরো যদি 3টে 2 থাকে আমি বলতে পারতাম যে একটা 2 এক্সট্রা নামবে। সেম যদি দুটো 5 থাকতো তাহলে আমি বলতাম কি আরেকটা 5 আমার লাগবে যাতে আমার এটা একটা পেয়ার মানে অর্থাৎ 3-এর পেয়ার দাঁড়ায়। তাহলে তখন আমি বলতে পারতাম যে 5 দিয়ে গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। কিন্তু এই যে তুমি ভাবো 21600 সংখ্যাটা তোমায় দেওয়া, এটার ফ্যাক্টর করতে গেলে তোমার কিন্তু যথেষ্ট টাইম লাগবে। সেই টাইমটা বাঁচানোর একটা উপায় আছে। উপায়টা কি দেখো, এখানে যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো কি আছে, সংখ্যাটা 21600 আছে, তাই তো। 21600-কে যদি আমি খুব ছোট্ট করে ভাঙি আমি লিখতে পারি 216 ইন্টু 100 লিখতে পারি, 216 ইন্টু 100 লিখতে পারি। এবার দেখো 216 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা। 216 সংখ্যাটা কার না, 216-কে আমরা লিখতে পারি 6-এর কিউব। তাহলে এই যে পার্টটা অর্থাৎ এই গোটা সংখ্যাটার যে প্রথম পার্টটা এটা কিন্তু অলরেডি একটা পূর্ণ ঘন সংখ্যা আছে। তাহলে ঘন নেই কোনটা, এই পার্টটা ঘন নেই। তাহলে 100 কি, 100 হচ্ছে একটা বর্গ সংখ্যা, অর্থাৎ 100-কে তুমি লিখতে পারো কিভাবে 10 ইন্টু 10 এটা লিখতে পারো। কিন্তু এটা তো দুটো সংখ্যা আছে, আমাকে কিউব বানাতে গেলে কি করতে হবে, 3খানা সংখ্যা লাগবে। তাহলে আরেকটা আমার 10 কি আছে, আরেকটা 10 আমার এখানে মিসিং আছে। তাহলে সেই 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করতাম তাহলে কিন্তু
আমার সংখ্যাটা এখানেও আমার 10-এর কিউব হয়ে যেত, অর্থাৎ 10 × 6 আমরা 60-এর কিউব হিসাবে বলতে পারতাম। অর্থাৎ 21600 এই সংখ্যাটাকে যদি তুমি 10 দিয়ে গুণ করতে তাহলে কি আসতো 216 তিনটে 0, অর্থাৎ এটাকেই তুমি লিখতে পারতে 60-এর কিউব। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো? তাহলে খুব সোজা অঙ্ক, অ্যাপ্রোচটা শিখে রাখাটা দরকার ছিল। দেখো এখানে 60ও অ্যান্সার চেয়েছে, 60ও অ্যান্সার দিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে 60 অপশানের উত্তর হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে আমাকে জানতে চেয়েছে যে লিস্ট নাম্বার দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, তাই 60 কিন্তু তোমার উত্তর নয়। তোমাকে জানতে চেয়েছে কোন সংখ্যাটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করবে, তবে গিয়ে তুমি এই উত্তরটা পেয়ে যাবে, অর্থাৎ ঘন সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। 7টা অঙ্ক হয়ে গেছে, 8 নম্বর অঙ্ক। ওকে, এই টাইপের অঙ্ক, নাম্বার সিস্টেমের যে অঙ্ক, এগুলো কিন্তু খুবই আসে, একটু কেয়ারফুলি করো। দেখো এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো কিন্তু দেখে আনসার করা যায়, কিন্তু তোমরা চেষ্টা করো, যারা বুঝতে পারছো না তারা ক্লাস দেখতে থাকো। চলো, তাহলে আছে কি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে আমার 10 স্কোয়ার অব্দি একটা ভ্যালু দেওয়া আছে, কত? 385। ভালো কথা। তাহলে আমায় জানতে চেয়েছে কার ভ্যালু? জানতে চেয়েছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এরকম করে ডট 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 করে প্লাস 20 স্কোয়ার অব্দি এটা যোগফলের ভ্যালুটা কত আসবে সেটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, এখানে সংখ্যাগুলো কি আছে? 1 2 3 4 এরম ভাবে আছে, এখানে কি আছে? 2 4 6 8 এরম ভাবে চলতে থাকছে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে ঠিক তার ডাবল অর্থাৎ দ্বিগুণ সংখ্যা কিন্তু এখানে চেয়েছে। অর্থাৎ একটাকে যদি তুমি দেখো, একেরই ডাবল কিন্তু এখানে হচ্ছে 2, তার মানে একেরই ডাবল সংখ্যার এখানে কিন্তু ভ্যালুগুলো তোমাকে জানতে চেয়েছে। এই শুনেই কিন্তু দুম করে উত্তরে কনক্লুশনে জাম্প করো না, কারণ উত্তরে তোমার একটা 770 আছে, তুমি দুম করে ভাবলে যে এটা তো ডাবল দিয়েছে, তাহলে 2 × 385 করে দিই, আমার উত্তর চলে এসছে স্যার। ভুল উত্তর এসছে স্যার, এটা তো হবে না। ভালো করে ভেবে দেখো, এখানে শুধুমাত্র এক দেওয়া নেই, একের মাথায় এখানে একটা জিনিস দেওয়া আছে ছোট্ট করে, এটাকে কি বলে? একের স্কোয়ার। তাহলে ভালো করে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে এই জায়গাটা যে একের স্কোয়ার 2 এর স্কোয়ার এসছে, তার মানে তুমি শুধুমাত্র যে 1 বা 2 দিয়ে তুমি ওটাকে গুণ করলেই কাজ তোমার হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। অর্থাৎ এই জায়গাটা থেকে তুমি শুধুমাত্র 2 কমন নিলেই কিন্তু হচ্ছে না, তোমাকে নিতে হবে কি 2 এর স্কোয়ার কমন নিতে হবে, কারণ 2 এর স্কোয়ার যেই কমন নেবে তবেই কিন্তু এইখানে ভাগটা, অর্থাৎ 2 এর স্কোয়ারকে তুমি যদি 2 এর স্কোয়ার দিয়ে ভাগ করো তবেই তোমার আসবে কিন্তু 1 এর স্কোয়ার, রাইট? সেম 1 আসবে, 1 এর স্কোয়ার আর 1 তো সেম, তাই 1 এর স্কোয়ারই লিখলাম, রাইট? তারপরে দেখো 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ারকে যদি 2 স্কোয়ার দিয়ে ভাগ করো, অর্থাৎ কি তুমি এই জিনিসটাকে ভাগ করছো 2 দিয়ে, সেটারই মাথায় একটা স্কোয়ার আছে, রাইট? কিভাবে ভাগটা আসছে? যদি 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার করো কিংবা 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার করো, এটাকে কিভাবে লিখবে? 4/2 তার স্কোয়ার লিখতে পারো। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে, সরি এখানে স্কোয়ার, তাহলে 2 দিয়ে যদি কাটো তাহলে কি দাঁড়াবে? 2 স্কোয়ার। এটাকে যদি কাটতে কি হতো? 2 দিয়ে লিখতে পারতে 6/2 তার স্কোয়ার, মানে কি এটাকে কাটলে 3, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস কি আসছে? 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, এইভাবে জিনিসগুলো রিপিট হচ্ছে, প্লাস 3 এর স্কোয়ার, এইভাবে ডট ডট করে এগোচ্ছে। এবার অলরেডি বাইরে তুমি কি নিয়ে নিয়েছো? তুমি অলরেডি বাইরে একটা 2 এর স্কোয়ার মানে 4 নিয়ে নিয়েছো। এই গোটা জিনিসটার ভ্যালু কি আছে? এই গোটা জিনিসটার ভ্যালু 385 তোমায় কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে 385 কে যেই 2 এর স্কোয়ার দিয়ে গুণ করবে তোমার উত্তর চলে আসবে অপশন বি 1540। তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছো কিনা আজকে দেখো, যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু অপশনস গুলোতে তোমায় কিন্তু খেলেছে। অপশনস গুলো এমন ভাবে দেওয়া হয়েছে যে তুমি যদি একটুও তোমার কনসেপশনের প্রবলেম থাকে তুমি কিন্তু ফাঁদে পা দিয়ে দেবে। তাই এই ফাঁদে পা যাতে না দিতে হয়
তাই জন্যই গ্রাসরুট তোমাদের জন্য এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করছে, এবং এই ক্লাসগুলো থেকে তোমরা এই ভুলগুলোকে শেখো, শিখে যাতে পরীক্ষায় সেটা রিপিট না করো, এটাই আমাদের আলটিমেট সাকসেস কিন্তু। ঠিক আছে, চলো দেখতে থাকো পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে 9 নম্বর অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর দুটো অঙ্ক আছে, তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো তাদেরকে সত্যিই ধন্যবাদ। ক্লাসগুলো দেখতে থাকো, আমাদের ফিডব্যাক দিতে থাকো, আমরা আরো তোমাদের জন্য প্রত্যেক পরীক্ষার এরকম ক্লাস আনতে থাকবো। যা যা আমাদের তোমরা জানাতে চাও, তোমাদের কাজে লাগবে এমন জিনিস, সেগুলো জানাও। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, চলো। A man drew rupees 1000 from a bank. He got 50 rupees notes and 20 rupees notes. তার মানে কি, এই টাইপের অঙ্ক তো ভুলিয়ে আসে, রাইট? প্রত্যেক পরীক্ষাতে আসে এবং একটা করে তো আসছেই। ঠিক আছে, তো এই অঙ্ক তোমরা সত্যি পারবে আশা করছি আমি, কিন্তু তাও এখনো যাদের কোনো কনফিউশন আছে তারা ভালো করে বুঝে নাও, লাস্টবার পরীক্ষাতে গিয়ে তোমরা অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, দেখো, এ ম্যান ড্রিউ রুপিস 1000 ফ্রম এ ব্যাংক। ভালো কথা, হি গট 50 রুপিস নোটস অ্যান্ড 20 রুপিস নোটস। টোটাল নাম্বার অফ নোটস 35, নাম্বার অফ 20 রুপিস নোটস কত সেটা আমায় জানতে চেয়েছে। তাহলে এই অঙ্ক অ্যাপ্রোচ করতে গেলে সবার প্রথমে আমি কি করব, ধরে নেব যে আমার কাছে যতগুলো নোট আছে, অর্থাৎ 35টা নোট আছে, 35টাই 50 টাকার নোট ধরে নাও। এবার তুমি বলবে স্যার আমি তো 20 টাকার নোটও ধরতে পারতাম। হ্যাঁ, ধরতে পারতে তুমি 20 টাকার নোট, কিন্তু যে নোটটা তোমায় বার করতে দেবে, ধরে নাও তোমার কাছে তার অপোজিট নোটটা বেশি আছে। ঠিক আছে, ধরে নাও তোমার কাছে তার অপোজিট, অর্থাৎ 20 নোট এখানে বার করতে দিয়েছে, তাই আমি ধরে নিচ্ছি যে আমার কাছে সবকটা 50 টাকার নোট। যদি এখানে 50-এর নোট বাদ করতে দিত, আমি ধরে নিতাম সবকটা আমার কাছে 20 টাকার নোট আছে, রাইট? তাহলে যদি সবকটা আমার কাছে 50 টাকার নোট থাকে, দেখো একটা 50 টাকার নোট থাকা মানে তোমার কাছে কত টাকা থাকা? 50 টাকা থাকা। একটা তোমার কাছে 50 টাকার নোট আছে, 50 টাকা থাকা। তোমার কাছে অলরেডি 35 খানা 50 টাকার নোট আছে, তার মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে? একটা নোট যদি 50 টাকা ক্যারি করে, 35টা নোট কি করবে? 35টা নোট ঠিক ততগুলো 50 টাকা ক্যারি করবে, অর্থাৎ 35 ইন্টু 50 তোমার গুণ করলে কত আসবে ভ্যালু? দেখো, আগের দিন কিন্তু তোমাদের একটা গুণের টেকনিক শিখিয়েছিলাম। কিভাবে শিখিয়েছিলাম? যে যখনই কোনো জিনিসকে 5 দিয়ে গুণ করছো, সেই গুণ করা মানে 2 দিয়ে জাস্ট জিনিসটাকে ভাগ করে দেওয়া। তাই কি হবে, এখানে 35কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 17.5 হয়, তাই সেটাকে 100 দিয়ে গুণ মানে চলে আসছে হচ্ছে 1750। ঠিক আছে, তাহলে 1750 তোমার কি এলো? 1750 টাকা তোমার। 50 টাকার নোট যদি তোমার কাছে সবকটা থাকতো, তাহলে তোমার কাছে 1750 টাকা থাকতো, কিন্তু তোমার কাছে তো অত টাকা নেই, তাই তোমার কাছে সবকটা 50 টাকাও নেই। তোমার কাছে আছে কত টাকা বাবা? তোমার কাছে আছে হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকা যদি থাকে, তার মানে তোমার কাছে ডেফিসিট কত টাকা আছে? ডেফিসিট 750 টাকা আছে, তার মানে 750 টাকা তোমার কাছে কম আছে, রাইট? এবার তুমি একটা জিনিস দেখো, তোমার কাছে তো দুটো টাইপের নোট ছিল, একটা 50 টাকার নোট আর একটা 20 টাকার নোট। তাহলে তোমার কাছে যদি 50 টাকার নোট সবকটা থাকতো, তাহলে থাকতো 1750, কিন্তু যেহেতু নেই, তাই তোমার টাকা কম আছে কত? 1000। এবার দুটো যে নোট আছে, সেই দুটো নোটের ডিফারেন্স কত? সেই দুটো নোটের ডিফারেন্স হচ্ছে 30 টাকা। তার মানে এই যে ডিফারেন্স, এখানের ডিফারেন্সটা নিশ্চয়ই এই 20 টাকার নোটগুলো থাকার জন্যই ক্রিয়েট হচ্ছে। তাই একটা 50 টাকার বদলে যদি তোমাকে একটা 20 টাকা দেওয়া হয়, তার মানে তোমার কাছে 30 টাকা কমে গেল। তাহলে 750 টাকা তোমাকে কমাতে হলে কি করতে হবে? যে 750 ডিভাইডেড বাই এই ডিফারেন্সটা দিয়ে, অর্থাৎ পাতি কথা 750 হচ্ছে আমার একটা ডিফারেন্স, আর এটা ডিফারেন্স কিসের? এটা টাকার ডিফারেন্স, আর তলার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে একটা নোটের ডিফারেন্স। তাই একটা নোটের ডিফারেন্স দিয়ে যদি এটাকে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ 750 ডিভাইডেড বাই যদি 30 করা হয়, তুমি পেয়ে যাবে হচ্ছে 25টা। এই 25টা কিসের নোট? এই 25টা পেয়ে গেলে হচ্ছে, এই 25টা তুমি পেলে 20 টাকার নোট। তাহলে তোমার কাছে যদি অ্যান্সার চেয়েছে 20 টাকার নোটের সংখ্যা ছিল কতগুলো? 20 টাকার নোটের সংখ্যা ছিল 25টা। ক্লিয়ার করতে পারলাম আশা করি? কেন, কিভাবে, কোন কনসেপ্ট অ্যাপ্লাই হলো,
কনসেপ্টের ডিটেলিংটা আশা করি তোমাদের বলতে পারলাম। তোমরা একবার ডিটেলিং যদি ভালো করে শিখে নাও, তোমাদের কিন্তু পরীক্ষার হলে এই গোটা মেথড অনেক তাড়াতাড়ি হবে, অনেক তাড়াতাড়ি। পরীক্ষা কিন্তু শুধুমাত্র শর্ট প্রসেসে চলে না, পরীক্ষা চলে হচ্ছে ক্যালকুলেশন কতটা তুমি ফাস্ট করতে পারছো তার উপর। কোনো অঙ্কে তুমি শর্ট প্রসেস জানবে, কোনো অঙ্কে তুমি জানবে না, কিন্তু যদি অঙ্ক তুমি ঠিকঠাক ভাবে শিখে নাও বা টেকনিকটা জেনে নাও, তাহলে কিন্তু তুমি সেই অঙ্ক হয়তো একটু বেশি সময় নেবে, কিন্তু তুমি কারেক্ট করে আসবে। সেই 1 নম্বরই কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি করে দেবে তোমার র্যাঙ্ক। ঠিক আছে, চাকরি পাওয়ার দিকে তুমি আরো এক স্টেপ এগিয়ে যাবে। তাই চেষ্টা আমাদের সব সময় থাকবে যে 30-এ 30 যেন আমরা স্কোর করে আসতে পারি। যদি কোনো অঙ্ক পরীক্ষা হলে আটকায়, পরীক্ষার আগে বলার মতো টিপস এটাই যে যদি আটকায়, অঙ্কটা নিয়ে পড়ে থেকো না, জাস্ট এগিয়ে যাও পরের অঙ্ক। পরীক্ষার হলে কনফিডেন্সটা তোমাকে কিন্তু পড়ো আবার ফিরে এসে সেই অঙ্ক কারেক্ট করিয়েই দেবে, অথবা তুমি সেই অঙ্ক পরেও ভাবার সময় পাবে। কিন্তু যদি একটা অঙ্ক নিয়ে তুমি আটকে যাও, সেটাতে কিন্তু তোমার সময় চলে যাবে। সেই জিনিসটা কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা হলে এক্সিকিউট করো। সোজা অঙ্ক অনেক সময় আটকে যায়, সবারই আটকে যায়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আটকে গেলে পরের অঙ্ক চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে। সেই কনফিডেন্সে এই যে অঙ্ক আটকেছে সেটাও হয়ে যাবে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক আজকে এগোলাম লাস্ট অঙ্কের দিকে। 10 নম্বর অঙ্ক। ওকে, what will be the least number which when doubled will be exactly divisible by 15, 18, 25, 32? তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে যে এই যে তোমায় একটা নাম্বার খুঁজতে বলেছে, লিস্ট নাম্বার, যেটা কি হচ্ছে যখন ডাবল করবে তখন কি হবে 15, 18, 25 এবং 32 এগুলো দিয়ে কি হবে না ভাগ যাবে। রাইট, কোয়েশ্চেনটা এটা তোমায় বলেছে। আচ্ছা, একটা জিনিস দেখো ভালো করে, তোমার যখনই এরম টাইপের কোয়েশ্চেন দেবে যে 15, 18, 25, 32, আমাদের টার্গেট কি হয়? আমরা সবসময় এলসিএম করি। হ্যাঁ, ঠিকই পদ্ধতি। তাহলে 15, 18, 25, 32 এটাকে দিয়ে তুমি এলসিএম করবে। ট্রু। এবার একটা জিনিস, তুমি এলসিএম তো করবে, তোমার সময়ও লাগবে, তোমার অঙ্ক কারেক্টও হবে। আমরা এই মেথড জানি, এলসিএম করতে হবে। এলসিএম করে যেটা আসবে সেটাকে আমরা দেখবো যে কি অ্যান্সার আসছে, সেটাকে আমরা ডাবল করব বা সেটার দেখবো, তাতেই আমার উত্তর বেরোবে। সেই প্রসেস করার আগে আমি একটু অপশনগুলো দেখতে চাই। কিরকম দেখো, 15 সংখ্যাটা যদি এলসিএম এ থাকে, 15 সংখ্যাটা 3 × 5 তুমি বলতে পারো, অর্থাৎ সেই সমস্ত সংখ্যাই 15 দিয়ে ভাগ যাবে যে সমস্ত সংখ্যা 3, মানে সেই 15 দিয়ে ভাগ যাবে যে সংখ্যাগুলো 3 দিয়ে, তো সে সংখ্যা অবশ্যই ভাগ যাবে। তাহলে একটা জিনিস ভাবো যে যখন তুমি 15, 18, 25, 32 এগুলোর এলসিএম করছো, করে যে সংখ্যাটা তোমার কাছে আসবে সেই সংখ্যাটা নিশ্চয়ই তোমার 3 দিয়ে ভাগ যেত। আচ্ছা দেখো তো, 3200 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ কোনোভাবে যেতে পারে? 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে আমার যতগুলো ডিজিট আছে সবকটা ডিজিটের যোগফল যেন 3-এর গুণিতক হয়। তাহলে 3 আর 2 যোগ করে কত পাবো? 3 আর 2 যোগ করে 5 পাবো। তাহলে সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না 3-এর ভাগে, তাই এটা আমার অপশন হতে পারে না। 2 নম্বরে 6400, এটা কি হতে পারে না? 6 + 4 যোগ করবো কত হয়? 10। 3-এর ঘরে কিন্তু 10 আসে না, তাই এই অপশনটাও বাদ। এবার তোমার কাছে পড়ে রইলো কে? তোমার পড়ে রইলো হচ্ছে 3600 আর 7200। তাহলে দেখো, শুধুমাত্র অঙ্কটার প্রসেস জানলেই যে কাজ হবে তা নয়, অঙ্কটা দেখার সাথে সাথে কিন্তু একবার অপশনগুলো চোখ দেওয়া উচিত, যাতে তুমি অপশন দেখেই সঙ্গে সঙ্গে সেটাকে এলিমিনেট করে নিতে পারো। তাই ওয়াকিবহাল থাকাটা বেশি ইম্পর্টেন্ট, রাদার তুমি কতটা শর্ট প্রসেস জানছো তার চেয়ে। তুমি কিন্তু এমনিই তোমার সময় বাঁচিয়ে নিতে পারছো তুমি পরীক্ষায় ওয়াকিবহাল থাকলে। তাহলে দেখো, সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনটায় আমি কিন্তু তোমাদের মেন মেথড এখনো দেখাওনি, তার আগেই কিন্তু তোমরা অলরেডি দুটো অপশন কেটে বাদ দিয়ে দিয়েছো। পড়ে আছে কে? 3600 এবং 7200। তাহলে তোমাকে বলেছে when doubled will be exactly divisible by 15, 18, 25 এবং 32। তাহলে দেখো, এই যে 3600 আর 7200 এদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা অঙ্কে বলা আছে, এই কথাটাকে কিন্তু বাদ দিয়ে দিও না, সেটা হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, 3600 আর 7200 এদের মধ্যে সর্বনিম্ন কোনটা? সর্বনিম্ন 3600।
তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটি হবে যার দ্বিগুণ হলে ঠিক 15, 18, 25 এবং 32 এইগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো সর্বনিম্ন এখানে 7200 ডাবল করার আগে তুমি 3600 দেখো এই সবকটা সংখ্যা দিয়ে অলরেডি ভাগ যাচ্ছে। তাহলে 3600 যদি সবকটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সর্বনিম্ন সংখ্যা এই দুটোর মধ্যে কে আছে? 3600 আছে। তাহলে আমার উত্তর চোখ কান বুঝে কিন্তু এটা হয়ে যাবে। এবার তুমি এলসিএম মেথড এখানে ইউজ করে দেখো, এলসিএম মেথডে তোমার যেটা এলসিএম এর ভ্যালু আসবে সেই ভ্যালু থেকেও কিন্তু তুমি তোমার উত্তর কনক্লুড করতে পারো। কিন্তু পরীক্ষার হলে চেষ্টা করবে তোমরা যতটা তাড়াতাড়ি এখানে অঙ্কটা সলভ করা যায় সেটা। ঠিক আছে? তো তাহলে আমরা আজকের ক্লাসে যে 10খানা অঙ্ক শিখলাম সেই 10খানা অঙ্ক প্রত্যেকটাই কিন্তু খুবই রেলিভেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় তোমার কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে। গ্রাসরুট এডুকেশন এরম ভাবেই তোমাদের কিন্তু পরের পর ক্লাস আনতে থাকবে। এবার আমরা শেষের দিকে আজকে ক্লাসে চলে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা আমার সাথে এতক্ষণ ক্লাস করলে। এভাবেই থেকে যাও আমাদের পাশে, তোমাদের ফিডব্যাক আমাদের একান্ত কাম্য। চলো টাটা।